আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ফ্যাসিবাদের পতন হয়েছে, তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 12 দলীয় জোটের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই নির্বাচন হবে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতারা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, আন্দোলনের সময়ে থাকা দলগুলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির সহযোগী হিসেবে কাজ করবে। যুগপৎ আন্দোলন করছিলাম, সেই আন্দোলন সবসময়ই সরকার বিরোধী হবে এমন কোনো কথা নাই। যুগপৎ আন্দোলন যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একসাথে করতে পারি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে। জমিয়তে ওলামে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলেন, দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও তাদের কূটকৌশল থেকে মুক্ত হয়নি, তাই পরাজিত শক্তির ফাঁদে পা দেয়া যাবে না। বহু শহীদের শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও পরাজিত ফ্যাসিস্ট এবং তার দোসরদের অবিরত কূটচাল আর ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে দেশ এখনো পর্যন্ত মুক্ত হয়নি। আমরা একমত হয়েছি এই জায়গাটায় যে কোনো ত্যাগের বিনিময়ে ঐক্য অটুট রাখতে হবে। আশিকুল আলম, RTV, ঢাকা। জামাতের উপর পর্বত সমান জুলুম করেছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নেতাকর্মীদের বাবা মার জানাজার নামাজেও অংশ নিতে দেয়নি। এদিকে গুম, খুন, দুর্নীতি সহ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির অভিযোগ, ভারতের ইন্ধনে জাতীয় ঐক্যে ফাটলের চেষ্টা চলছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজি। পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ইসলামী ছাত্র শিবিরের এই গণমিছিল। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় রাজপথ। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে গণমিছিলটি শুরু হয়ে পল্টন প্রেস ক্লাব, মৎস্য ভবন সড়ক হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় রক্তের ওপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার গণহত্যাকারীদের বিচার নিশ্চিত না করলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন শিবির নেতারা। কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, চাঁদাবাজি, ছিনতাই, আত্মখণ্ডনের মতো কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে। এ জাতির মধ্যে ঐক্যের বদলে তারা ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা এ জাতিকে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি ও সাবেক এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিলে যোগ দেন জামায়াত আমির। তিনি বলেন, হঠকারিতা, ফ্যাসিবাদ দুনিয়া ও আখিরাতে কারো জন্য কল্যাণকর নয়। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না, সবার সাথে দোয়ায় শরিক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। একই পথে আর যেন কেউ পা না বাড়াই। হঠকারিতা, ফ্যাসিজম কারোর জন্যেই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। নারীদের মধ্যে পূর্ণাঙ্গ ইসলামের বার্তা পৌঁছে দিতে আসমা খাতুনের ত্যাগ ও পরিশ্রম অতুলনীয় বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। কোরআনের একজন দায়ীর। নাজিব ফরাজি, RTV, ঢাকা। লাখো মানুষের উপস্থিতিতে আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের পর থেকে দেশ বিদেশের আলেমরা বয়ান শুরু করে। প্রথম পর্বের ইজতেমায় সূরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা অংশ নিয়েছে। আল্লাহর সন্তুষ্টি ও দেশের শান্তি প্রতিষ্ঠায় দোয়া করে তারা। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত।
জুমার নামাজ আদায় করতে শুক্রবার সকাল থেকে ইজতেমা ময়দানে আসতে থাকে লাখো মুসল্লি। ময়দান থেকে শুরু করে টঙ্গীর তুরাগ তীরের আশপাশে ঢল নামে ধর্মপ্রাণ মানুষের। বাঁশ আর চটের তৈরি সামিয়ানায় যত দূর চোখ যায় শুধুই মুসল্লি। থেমে থেমে চলছে জিকির আসকার। 3 পর্বের প্রথম ধাপে শুরাই নিজামের অনুসারী মুসল্লিরা অংশগ্রহণ করেন। জুমা পড়ান মাওলানা জোবায়ের। সংখ্যাটা আমাদের এত ব্যাপক যে টঙ্গী যে আমাদের 160 একর মাঠ, এতটুকু জায়গার ভিতরে সকলের অবস্থান করা আসলে খুব কষ্টদায়ক হয়ে যায়। নামাজ, বয়ান ও জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি দেশ ও বিশ্ব শান্তি কামনা করে মুসল্লিরা। সমস্ত মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়, সেজন্য আমাদের এই ইজতেমা, এই তাবলীগ দিনকে এত নর্মিয়তভাবে প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেয়, যাতে মুসলিম বিধর্মী কারো মাঝে যাতে বিভেদ সৃষ্টি না হয়। ফিলিস্তিন সহ বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা হয়। সব দেশের মুসলমানদের এক হওয়ার আহ্বান ছিল তাদের। ইজতেমা এইভাবে প্রতি ওয়াক্তে ফজরের পর, জোহরের পর, সকাল 10টার পরে, আসরের পর স্টেপ বাই স্টেপ আমল আছে। বিভিন্ন দেশ থেকে বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসেছে মুসল্লিরা। ময়দানের পশ্চিম পাশে তাদের থাকার ব্যবস্থা সহ নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। हम ये चाहते हैं कि हमारे ये सारे बांग्लादेश के भाई और ये नियत करें कि हम सारी दुनिया में अल्लाह का कलमा, अल्लाह का पैगाम, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का पैगाम और सहाबा किराम का ये पैगाम सारी दुनिया में पहुंचाएंगे। सबकी नियत है इंशाअल्लाह। ইজতেমা পরিদর্শন করেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার। যারা বিদেশি আসছে তাদেরকে দেখভাল করছি, তাদের নিরাপত্তা দিচ্ছি। আমরা মনে হয় না তাদের কোনো থ্রেট আছে। আই ডোন্ট ফিল ইট। 3 পর্বের ইজতেমায় শুরাই নিজামের অধীনে হবে 2 ধাপ। রবিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হবে। 3, 4 ও 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ। সাকিবুর রহমান, RTV, গাজীপুর। এদিকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। শুক্রবার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের দেয়া এক ফেসবুক পোস্টে বলা হয়, ইজতেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লি ও যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেলে অতিরিক্ত 6টি ট্রিপের মাধ্যমে বিশেষ যাত্রী সেবা দেওয়া হবে। অতীতে লেখক ও প্রকাশকদের উপর হামলার ঘটনায় যেসব অপরাধী কারাবন্দী হয়ে থেকে বের হয়েছে তাদেরকে নজরদারিতে রাখা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শুক্রবার সকালে বইমেলা নিরাপত্তায় ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। মেলা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে কমিশনার বলেন, হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। আগামীকাল মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। শনিবার পর্দা উঠবে বই প্রেমীদের প্রাণের মাসব্যাপী অমর একুশে বইমেলা। তাই তো শেষ সময়ে নির্মাণ শ্রমিক থেকে আয়োজক কমিটি কারোরই দম ফেলার ফুরসত নেই। পরিসর ও সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলার রং আর সাজসজ্জার কাজ শুক্রবার রাতের মধ্যেই শেষ করার আশা সংশ্লিষ্টদের। পিভিসি লাগানো বাকি আছে বা সাইনবোর্ড লাগানো বাকি আছে, আশা করি যে ঘন্টা 2-এর মধ্যে হয়ে যাবে আর কি। বেশিরভাগ স্টলের প্রস্তুতি শেষ হলেও বাংলা একাডেমির অনেক কাজ বাকি আছে বলেও অভিযোগ প্রকাশকদের। প্রকাশকরা আমরা আমাদের আইডি কার্ডটা পাই নাই, যে সামনের যে দেখছেন বজ্র ব্যবস্থাগুলো যেগুলো বাংলা একাডেমি আমাদের করার দরকার ছিল, এগুলো এখনো করে নাই তারা। আমাদের দুপুরের মধ্যে কাজ শেষ হবে ইনশাআল্লাহ। মেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বলেন, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। টিএসসি থেকে দোয়েল চত্বর এই জায়গাটা ট্রাফিক সব সময় বন্ধ থাকবে না। উপস্থিতির উপর নির্ভর করে কখনো এই জায়গাটা ট্রাফিকিং এর জন্য খোলা রাখবো। কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আছে, এটার জন্য ওনারা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা কেউ হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি ডিএমপির। ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দী আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। আমরা কাউকে মারতে চাই না, এদেশের লোক আমরাও মরতে চাই না। আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার না। রাস্তার মধ্যে আমার লোককে আমি লাঠি দিয়ে পিটাতে আমি চাই না। বই মেলায় খাবারের দোকানের জন্য বাড়তি দাম না রাখা হয়, সেজন্য নজরদারিও করবে পুলিশ। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। আবারও 1 বছরের জন্য ভাঙল ক্রেতা বিক্রেতাদের মিলন মেলা।
শেষ দিন ছুটি হওয়ায় দর্শনার্থীদের পদচারণায় জমজমাট ছিল আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্টলে স্টলে ছিল উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তে বিভিন্ন পণ্যে বিশাল ছাড়ে খুশি ক্রেতারা। মেলার সমাপনী অনুষ্ঠানে দেশীয় উদ্যোক্তাদের পণ্যের মান উন্নয়ন করা সহ উৎপাদন খরচ কমানোর আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট, জানাচ্ছেন আর বাদল। রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজন করা হয় মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ দিন পর্যন্ত মেলায় ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। মেলায় ৩৪৩টি দেশি বিদেশি স্টল ছিল। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান সহ 11টি বিদেশি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেয়। মেলার ব্যবস্থাপনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। যাতায়াতের পথটা আরো সুন্দর করলে সবচেয়ে ভালো হবে, উপকৃত হবে। ফুটপাতটা আসলে বাণিজ্য মেলাটা আন্তর্জাতিক মানের হয় নাই। আন্তর্জাতিক বাণিজ্য মেলার সামনে যদি এরকম একটা পরিবেশ থাকে, সেটা তার আন্তর্জাতিক মান থাকে না। আশানুরূপ সাফল্য পাওয়ায় খুশি ব্যবসায়ীরা। মোটামুটি হয়েছে, মানে আমরা আরো আশা করছিলাম যে আরো হবে, কিন্তু অ্যাকচুয়ালি ওই রকম পাই নাই। তারপর আশার আলহামদুলিল্লাহ কনজিউমাররা এখানে এসছে, আমাদের পণ্যগুলো নিয়েছে, গিফটগুলো ছিল, সেই গিফটগুলো আমরা তাদের হাতে তুলে দিয়েছি। সর্বোপরি ভালো গিয়েছে পুরো মেলাটাই। মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা পণ্যের মান ও উৎপাদন খরচ নিয়ে প্রশ্ন তুলে বলেন, টিকে থাকতে হলে এ দুটি বিষয়ে ব্যবসায়ীদের গুরুত্ব দিতে হবে। ব্যবসায়িক ব্যয় আমরা কমাতে না পারি, তাহলে আমাদের কিন্তু প্রতিযোগিতার সক্ষমতা কমলে আমাদের জন্য একটা ব্যাপক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এই কারণে আমি সকলকে উদাত্তভাবে আহ্বান জানাবো যে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবার মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে 22টি সেরা প্রতিষ্ঠানকে প্রথম পুরস্কার দেয়া হয়, দ্বিতীয় পুরস্কার 16টি এবং 13টি প্রতিষ্ঠানকে তৃতীয় পুরস্কার দেয়া হয়েছে। আমি নুরুল টেক্সটাইলের পরিচালক অ্যাডভোকেট জাকারিয়া মিলন। আমার প্রতিষ্ঠান এবার দিয়ে আমি 5মবারের মতন পুরস্কৃত হলাম। আর বাদল, RTV, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া 57 সেনা কর্মকর্তা, 10 জন বিডিআর সদস্য সহ সর্বমোট 74 জন হত্যাকারীর বিচার নিশ্চিত ও বিডিআর নাম ফিরিয়ে আনা সহ বিডিআর হত্যাকাণ্ড নিয়ে 6 দফা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রাত 9টায় জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি উপস্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। অন্যান্য দাবিগুলো হলো হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেলবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল, অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত, পিলখানার হত্যাকাণ্ডের সকল শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করা এবং শহীদ পরিবারের সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করা। অতি দ্রুত সময়ের মধ্যে সরকার এই দাবি দাওয়াগুলো মেনে নিক এবং মেনে নিয়ে যে ছাত্র জনতা এবং ক্ষতিগ্রস্ত যেই বিডিআর সদস্য এবং তাদের পরিবারের যে দাবি, যেটি গণদাবিতে রূপ নিয়েছে, তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করুক। দেশের মানুষ আর দিল্লির দাসত্ব চায় না, তাই দিল্লির অধীনতার সম্পর্ক করে আর রাজনীতি করা যাবে না বলে হুঁশিয়ারি করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি অভিযোগ করেন, 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর অনেকে দিল্লির সঙ্গে দাবেদারি সম্পর্ক করতে চায়। তারা দিল্লির কাছে অধীনস্থের কথা স্বীকারও করে। রাজধানীর শান্তিনগরে জাতীয় নাগরিক কমিটির পল্টন থানার উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণ ছাত্ররা রাজনৈতিক দল করবে তা অনেকে সহ্য হচ্ছে না, অথচ এই তরুণরাই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। তিনি বলেন, দেশে যেন আর কখনোই ফ্যাসিবাদ, জুলুম, নির্যাতন, নিপীড়ন ও গণহত্যা ফিরে না আসে, সেজন্য তরুণরা রাজনৈতিক দল নিয়ে আসছে। 5 আগস্টের পরেও অনেকে দিল্লির সাথে দাবিদারি করবার সম্পর্ক তারা করতে চায়, দিল্লির কাছে তাদের অধীনতার কথা তারা স্বীকার করে। এরকম রাজনীতি যারা করতে চায় তাদেরকে এই তরুণদের পক্ষ থেকে আমরা হুঁশিয়ার করে বলবো, দিল্লির সাথে অধীনতার সম্পর্ক করে বাংলাদেশে আর কোনো রাজনীতি করা যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটিতে প্রকৃত ত্যাগীদের স্থান না দেয়ায়
তা বাতিলে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজশাহীর ছাত্র সমাজ। শুক্রবার সকালে জেলার সাহেববাজার 0 পয়েন্টে সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দেয় তারা। একই সঙ্গে এই পকেট কমিটির জন্য কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করে। এ সময় লিখিত বক্তব্য দেন জুবায়ের রশিদ। প্রকৃত আন্দোলনের সাহসী বিপ্লবী এবং নির্ভরযোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে আন্দোলনের চেতনা বিরোধী, বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। আমরা রাজশাহীর ছাত্র সমাজ এই অবৈধ পকেট কমিটি বাতিলের দাবি জানাচ্ছি এবং 24 ঘন্টার মধ্যে এটি বাতিল করার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি। সীমান্ত নিয়ে ভারত ও বাংলাদেশের পরস্পরের সম্মতির ভিত্তিতে হওয়া বিদ্যমান সব চুক্তির প্রতি সম্মান দেখানোর আশা প্রকাশ করেছে নয়াদিল্লি। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল। সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে কিছু অসম চুক্তি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ডিজি পর্যায়ের বৈঠকে আলোচনার প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি পাকিস্তানের সামরিক প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হলে আশেপাশের সব বিষয় নিয়ে ভারত নজর রাখে এবং যথাযথ ব্যবস্থা নেয় বলেও জানায় মুখপাত্র জয়সওয়াল। এনসিটিবির সামনে আদিবাসী ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, পাঠ্য বইয়ে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি পুনর্বহাল, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি সহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে আদিবাসী জনগোষ্ঠী। শুক্রবার বিকেলে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত গণসমাবেশে এসব দাবি জানানো হয়। এ সময় সমাবেশে একাত্মতা জানিয়ে বিশিষ্টজনরা বলেন, একটি বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ বাস্তবায়ন সম্ভব নয়। টিআইবি নির্বাহ পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আদিবাসী ও আদিবাসিন্দা এক জিনিস নয়। তিনি বলেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে আদিবাসী শব্দটি উচ্চারণ করলেও এখন একটি শক্তির কাছে মাথা নত করেছে অন্তর্বর্তী সরকার। এই যে সাংবিধানিক স্বীকৃতি এটা যেটার দাবি করা হচ্ছে, সেই সংবিধান সংস্কার কমিশনের মধ্যেও আদিবাসীদের কোনো প্রতিনিধি সেখানে রাখা হয়েছে? তাদের কোনো প্রতিনিধি এখানে নাই। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে এই সরকারও সংস্কারের নামে যেগুলো বলছে সেগুলো আসলে কতটুকু সংস্কার হবে সেটা সন্দেহের অবকাশ আছে। এই সরকারের উপদেষ্টা পরিষদের প্রায় 100% সদস্য কোনো না কোনো সময় আদিবাসী দাবির প্রতি, আদিবাসী পরিচয়ের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং আমি বিশ্বাস করি তারা এখনও সেটা তাদের অন্তরে ধারণ করেন। আদিবাসী সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানটা কী সেটা সুস্পষ্টভাবে কেন তারা বলবেন না, সেই প্রশ্ন আমাদের। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছে। রংপুরের সাতমাথা এলাকায় বাস ও মাহেন্দ্র সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। সকালে নগরীর সাতমাথা চায়না হল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শহরের নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। একই জেলায় বড়দরগাহ বাজারে বাসের ধাক্কায় 1 জন নিহত হয়। এ সময় আহত হয় আরও 10 জন। কুষ্টিয়ায় মিরপুরে ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। সকালে উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের জিগাতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 আরোহী নিহত হয়েছে। সিলেটের গোপালগঞ্জে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ 15 জন আহত হয়েছে। শনিবার থেকে মেক্সিকো ও কানাডার পণ্যে 25% শুল্ক আরোপ কার্যকর করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী কাজ করবেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে তিনি একথা জানান। এর আগে এক নির্বাহী আদেশে দেশ দুটির পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তবে সেখান থেকে আসা তেলের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ট্রাম্প জানান, নথিপত্রবিহীন অভিবাসী ও মাদক চোরাচালান ঠেকানোর পাশাপাশি প্রতিবেশীর সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এ পদক্ষেপ নিয়েছেন তিনি। এছাড়া চীনা পণ্যের উপরও 10% শুল্ক আরোপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
যুদ্ধবিরতির অংশ হিসেবে দখলদার ইসরায়েলের কারাগার থেকে নতুন করে মুক্তি পেয়েছে 110 ফিলিস্তিনি। বৃহস্পতিবার ওফার কারাগার থেকে ছাড়া পান তারা। এর আগে 3 ইসরায়েলি জিম্মি ও থাইল্যান্ডের 5 নাগরিক সহ মোট 8 জনকে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। হামাসের পক্ষ থেকে তাদের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। 13 জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকায় খান ইউনিস এলাকায় দেইফ নিহত হয় বলে জানানো হয় ইসরায়েলের পক্ষ থেকে। এদিকে গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 42 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ একদিনের বিরতি। চলতি আসরে 40 ম্যাচ শেষে প্লে অফ নিয়ে নিশ্চিত করেছে 3 দল। 18 পয়েন্ট নিয়ে শীর্ষে ফরচুন বরিশাল, 2-এ থাকা রংপুর রাইডার্সের পয়েন্ট 16। এদিকে গতকাল সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে 14 পয়েন্ট নিয়ে সেরা 4 নিশ্চিত করেছে চিটাং কিংস। আগামীকাল দিনের দ্বিতীয় ম্যাচে দলটির প্রতিপক্ষ বরিশাল। ম্যাচটিতে জয় পেলে সুযোগ থাকবে 2-এ থেকে কোয়ালিফায়ার খেলার। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। এদিকে সেরা 4 নিশ্চিত করতে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। 10 পয়েন্ট নিয়ে মিরাজের দলের অবস্থান 5-এ। এই ম্যাচে জয় পেলেই রান রেটের ব্যবধানে রাজশাহীকে পেছনে ফেলে এলিমিনেটর খেলবে খুলনা। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন নিয়ে সিরিজের শেষ টি-20তে কাল ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট কিটসে ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু শনিবার ভোর 4টায়। ওয়ানডের পর টি-20 সিরিজও হাতছাড়া করেছে নিগার সুলতানার দল। সিরিজের শেষ টি-20 জয় নিয়ে হার ব্যবধান কমানোর পাশাপাশি হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে চায় টাইগার্সরা। এদিকে টানা জয় নিয়ে বেশ ফুরফুরে মেজাজে ক্যারিবীয় নারীরা। সিরিজের শেষ টি-20তেও দাপট ধরে রাখতে মাঠে নামবে স্বাগতিকরা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।